আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের দেশে কিছু লিবারেল আছে এবং তার সঙ্গে মূর্খ, সেগুলোকে বলা হয় লিব্রান্ডু। এরা লিবারেল, এরা সবসময় একটা ওই সাদা একটা পাজামা পাঞ্জাবি, কাঁধে একটা ঝোলা নিয়ে বামপন্থী দল। তারা বিশ্ব থেকে মুছে গেছে এবং ভারতবর্ষ থেকেও মুছে গেছে এবং একমাত্র কেরলে কিছুটা পড়ে রয়েছে, টিম টিম করে জ্বলছে। সে লিব্রানুরা সারা পৃথিবী জুড়ে নানান উৎপাত মাছিয়ে রেখে দিয়েছে। আর আপনাদের দেশে আছে কিছু উদগান্ডু, যারা উদো অথচ মূর্খ, তাদেরকে বলি আমরা বাংলা ভাষায় গান্ডু। এই উদগান্ডু আর লিব্রান্ডু, আমাদের দেশে যেমন আমরা লিব্রান্ডু নিয়ে চলছি, আপনাদের দেশে তেমনি আপনারা উদগান্ডু নিয়ে চলছেন। এই উদগান্ডুদের নিয়ে আমি পড়েছি খুব মুশকিলে। এরা না বোঝে ভূগোল, না বোঝে ইতিহাস, ম্যাপ তো ছেড়েই দিন, ম্যাপের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। যারা সমুদ্রপথ আকাশপথ বলে কোনো বিবেচনাই করে না, এবং পৃথিবী বিভিন্ন দেশে যে বিভিন্ন রকমের মানে ঘন্টার তফাৎ আছে সেগুলো তারা জানে না। তারা অনেকে আমার এই পোস্টে তারা লিখেছে যে ওই গভীর রাতে কি জয়শঙ্করজি আর ওনার সঙ্গে দেখা হয়েছিল, ফোনে কথা হয়েছিল, তো নানান রকম মন্তব্য করেছি। লিব্রান্ডুদের, এই উদগান্ডুদের বোঝানোর ক্ষমতা আমার নেই যে আমেরিকায় যখন গভীর রাত তখন ভারতবর্ষে হচ্ছে দিন, কারণ 11.5 ঘন্টার তফাৎ। বাংলাদেশের সঙ্গে যখন ভারতের 8 ঘন্টার তফাৎ, সুদূর আমেরিকার সঙ্গে তখন 11.5 ঘন্টার তফাৎ তো হবেই। এখন এই উদগান্ডুদের আপনারাই বা কি করে বোঝাবেন, আর আমি বা কি করে বোঝাবো? এই উদগান্ডুদের নিয়ে পড়েছি মুশকিলে। তো যাই হোক, এই উদগান্ডুদের নিয়ে তো আমাদের তো খবর নয়। আমাদের খবর যেটা, সেটা হচ্ছে আমেরিকার মার্কো রুবিও, তিনি ফোন করেছিলেন তার দপ্তর থেকে জয়শঙ্করজিকে। জয়শঙ্করজির সঙ্গে কথাবার্তা হয়েছে এবং এখানে যিনি আছেন আমাদের সার্জিও গোর, যিনি দক্ষিণ এশিয়া দেখাশোনা করেন, তিনি আজকে সকালবেলা সম্ভবত দুপুরে কোনো একটা সময়ে তিনি হয়তো ডক্টর জয়শঙ্কর আর এর সঙ্গে দেখা করবেন বলে ঠিক করা আছে। হয়তো এতক্ষণে দেখা হয়েও গিয়েছে, আমি খবরটা অনেক আগে পেয়েছি, তাই আমি লিখিয়ে দিয়েছি দেখা করবেন। এতক্ষণে হয়তো দেখাও হয়ে গিয়েছে, কারণ আমি এখন 3:30টার সময় ভিডিওটা করছি। আমি আর ওদিকে আর নজর দিইনি। এখন মেন খবরটা যেটা হচ্ছে, ট্রাম্প বাবুর একদিনের পরে না মাথার মধ্যে এখন কানে জল ঢুকেছে। কানে জল ঢুকে এখন তিনি নীতি পরিবর্তন করছেন। আপনারা সে খবর সবাই পেয়েছেন। নীতি পরিবর্তন করে তিনি এখন সমস্ত মানে যত বাজে খরচা আছে, আচ্ছা আপনাদের মনে আছে দর্শক, ইলন মাস্ককে দিয়ে তিনি একটা ডিপার্টমেন্ট খুলিয়েছিলেন, ডোজ। সেই ডোজের নানান রকম প্রেসক্রিপশন ইলন মাস্ক দিয়েছিলেন। সেই প্রেসক্রিপশনের মধ্যে ছিল যে এই যে বাজে খরচা যেগুলো আছে, তার মধ্যে হচ্ছে ন্যাটোর মধ্যে খরচ করা, বিভিন্ন দেশের পেছনে খরচ করা, বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য দেওয়া, আপনার ওই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আরম্ভ করে যত সমস্ত ব্যাংক খুলে রাখা, এই করতে করতে আমাদের আমেরিকার কিন্তু অর্থনীতির অবস্থা 12টা বাজছে। সেইটা কিন্তু ট্রাম্প মানতে চাননি। সেটা নিয়ে ট্রাম্পের সঙ্গে গন্ডগোল। ওই প্রেসক্রিপশন ট্রাম্প মানবেন না। তারপরে ইলন মাস্কের সঙ্গে গন্ডগোল, ইলন মাস্ক ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন। সেই খবর আপনারা সবাই জানেন। এতদিন বাদে ট্রাম্পের মানে কানে জল ঢুকেছে। ট্রাম্প এখন দেখছেন যে আমি মানে ট্যারিফও তার মধ্যে একটা ছিল যে ট্যারিফ করে আপনি আমেরিকার জনগণকে আপনি মুশকিলের মধ্যে ফেলছেন। ট্যারিফ আপনি বসাচ্ছেন কেন? এতদিন ধরে ট্যারিফ ছাড়াই তো আমেরিকা আমাদের ব্যবসা করে এসছে এবং আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছে। কিন্তু
আমরা এত বেশি খরচ করেছি, খরচ করতে করতে আমাদের ধার 37 ট্রিলিয়নে পৌঁছে গিয়েছে। ট্রাম্পের বক্তব্য ছিল, আমি ট্যারিফের পয়সা দিয়ে আমি ওই অর্থনীতিকে চাঙা করে দেবো। কিন্তু ট্যারিফ যে উল্টে একেবারে প্রত্যাঘাত হয়ে গেল এবং ট্রাম্প যে একঘরে হয়ে পড়লেন, এবং তার নীতি থেকে আমেরিকার যে নীতি ছিল যে চীনকে দূরে রাখো, চীন হচ্ছে আসল শত্রু, চীনকে দূরে রাখতে গেলে ভারতবর্ষকে আমাদের দরকার। কিন্তু ট্রাম্প যেটা করলেন সেটা তার উল্টো হয়ে গেল। ট্রাম্পের যে নীতি, তাতে চীন আরো কাছাকাছি চলে এলো, রাশিয়া কাছাকাছি চলে এলো, তিনটে শক্তির উত্থান হলো। এখন ট্রাম্পের হৃদকম্প শুরু হয়ে গিয়েছে। এই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসার পর তার যে একেবারে অভ্যর্থনা, তার সঙ্গে যে এত চুক্তি ফুক্তি হয়েছে, হওয়াতে একেবারে তার এখন কানে জল ঢুকে গেছে। তিনি এখন বলছেন সম্পূর্ণ নীতি বদল করতে হবে। এখন ভারতের কি ছিল, প্রস্তাব ছিল যে আমরা দুটো সেক্টর ছাড়বো না, বাকিটা যা আছে আমরা নিজেরা করে নেবো, আপনি ট্যারিফটা কমান। উনি তো 50% এক্সট্রা ট্যারিফ বসিয়ে 50% করে দিলেন, করে দিয়ে উনি ব্যাপারটাকে পুরো ঘেটে দিলেন। এখন ভারতবর্ষ তখন বললো যে আগে বাংলাদেশ থেকে পা না ওঠার পরে আমি কোনো ট্যারিফ নিয়ে আলোচনাই করবো না। এই আবার রাশিয়ার প্রেসিডেন্ট চলে যাওয়ার পর তড়ি ঘড়ি ওখান থেকে টিম পাঠানো হয়েছে, সে টিম এসে বসে আছে, কিন্তু আমাদের ট্যারিফ নিয়ে কোনো কথাবার্তা কিন্তু এখনো হয়নি। টিম তার আলোচনা চালিয়ে যাচ্ছে। পীযূষ গোয়াল যিনি আমাদের বাণিজ্য মন্ত্রী, তিনি একেবারে তার কোয়ার্টারে তিনি চুপ করে বসে আছেন, আর কখনো কখনো পার্লামেন্টে যাচ্ছেন, অফিস করছেন, পার্লামেন্ট অ্যাটেন্ড করছেন, তিনি চলে আসছেন। তিনি ওই ধারে কাছে ভিড়ছেন না, মানে ট্যারিফ যে আলোচনা হচ্ছে তার ধারে কাছে ঢুকছেন না। ওই যা করছে আমাদের ওই সমস্ত লোকজন করছে, যারা অফিসার তারা করছে, ওই বসে বসে ভেজাল 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 করছে, আর ঠান্ডা খাচ্ছে, আর হচ্ছে আইসক্রিম খাচ্ছে, এইসব করছে। এখন ট্রাম্পের বক্তব্য, এখন কালকে রাত্রিবেলা মূল ঘটনায় আসি, যে কালকে রাত্রিবেলা যেটা মার্কো রুবিও বলেছেন যে সার্জিও গোর যাচ্ছেন, আমরাও আপনার সঙ্গে একমত, আমরাও আপনার সঙ্গে একমত যে বাংলাদেশকে সত্যি আমরা অস্থির করে তুলেছি, বাংলাদেশটাকে আমরা সুস্থির একটা সুন্দর মানে রাষ্ট্রে আমরা ফিরিয়ে আনতে চাই। তখন জয়শঙ্করজি বলেছেন, যা ঘাটার তো ঘেটে দিয়েছেন আপনারা, এখন তো শুনছি এখানে ওরা একটা নির্বাচন করবে, সেই নির্বাচনে আমরা যতই বলি না কেন, সমস্ত পৃথিবীর সমস্ত যতই চাপ দিই না কেন, তারা বলছে ইনক্লুসিভ নির্বাচন করবে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তখন মার্কো রুবিও বলেছেন, ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে কোনো বৈধতা থাকবে না, এবং আমরা এবং পৃথিবীর অন্যান্য দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বাকি দেশগুলো, জাতিসংঘ, তারা কেউ যদি বৈধতা না দেয় তাহলে পরে এই নির্বাচনের কোনো অর্থই হয় না, এবং এই নির্বাচনে সরকার গঠন হবে, সেই সরকার একাকী হয়ে যাবে, সে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না, ফলে এই নির্বাচনের কোনো দামই থাকবে না, এই সরকারের কোনো দামই থাকবে না। যদি অতদূর যাবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট এখনো সন্দেহ আছে, কারণ ভারতবর্ষের মোদির মুড কিন্তু খুব খারাপ। এই আসার পর থেকে মানে নানান রকম ব্যাপারে একটু পিছিয়ে আছে, সমস্ত ব্যাপারটা গ্রাউন্ডেড হয়ে আছে, কিন্তু নরেন্দ্র মোদীর মুড কিন্তু খারাপ। আর সামনে পশ্চিমবঙ্গ নির্বাচন আছে, আর নির্বাচনের আগে বিজেপির যে অবস্থা পশ্চিমবঙ্গে, বিজেপি খুব ভালো অবস্থানে রয়েছে। এই অবস্থায় যদি বিজেপি একটা বড় ধাক্কা দিতে পারে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ওপরে, তাহলে কিন্তু ভোটের অঙ্ক আমি বলছি, তাহলে কিন্তু বিজেপি নিশ্চিতভাবে বাংলায় ফিরে আসছে। আর বাংলায় যদি বিজেপি ফিরে আসে, আমি আপনাদের বলছি, মোটামুটি যা এখনো মনে তথ্য পাওয়া গেছে, প্রায় 1 কোটির ওপর
শুধু বাংলা থেকে ভোটার লিস্টে গায়েব হয়ে গেছে। 1 কোটির ওপরে বাংলাদেশি ভোটার লিস্টে গায়েব হয়ে গেছে। তাহলে যেখানে 42% তার ভোট ছিল তৃণমূলের মুখ্যমন্ত্রীর, সেখানে যদি 1 কোটি ভোটার যদি ওখানে হারিয়ে যায়, তাহলে পরে ভোটের অংশ কোথায় নেমে আসবে? সেক্ষেত্রে বিজেপির সঙ্গে তার যা দূরত্ব ছিল ভোটের অঙ্কের, সেই অঙ্ক কিন্তু একেবারে লেভেলে চলে আসবে। তখন বিজেপি কিন্তু এদিক ওদিক করে ছোটখাটো দলের সঙ্গে হাত মিলিয়ে কিন্তু বিজেপি সরকার গঠন করে নেবে। সেটা যাতে আরো বেশি ভোট হয়, তার জন্য হয়তো নরেন্দ্র মোদী এই ভোট টানার জন্য একটা বড় রকমের সিদ্ধান্ত হয়তো খুব শীঘ্রই নিতে পারেন। তার মুড কিন্তু নরেন্দ্র মোদী খুব খারাপ। যে কোনো দিন নরেন্দ্র মোদী প্রচারে বেরিয়ে যাবেন, ওয়েস্ট বেঙ্গলের প্রচারে আসবেন, এসে একেবারে তুলকালাম তুলে দেবেন। কারণ নরেন্দ্র মোদী একমাত্র বিজেপির মুখ, তিনিই সমস্ত কিছু করতে পারেন। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই একটা বড় কিছু হবে। ওই গুমোট আবহাওয়া বইছে, একটা বড় কিছু হবে। কারণ আমেরিকা পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে। যা করবেন দক্ষিণ পূর্ব এশিয়ায় আপনারাই করুন, আমরা এর মধ্যে মাথা ঘোরাবো না, কোথাও মাথা ঘোরাবো না। ফলে ভারত এবং রাশিয়া যৌথভাবে, চীন কি করবে পরের ব্যাপার, চীনকে কেউই বিশ্বাস করে না। আছে পাশে আছে ঠিক আছে, কিন্তু কতক্ষণ চীন থাকবে? তাছাড়া কেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছুটে এসেছিলেন, সেই খবরটা কিন্তু এখন আমরা জানতে পারিনি। ভেতরের যে খবরটা, যেটা ভেতরে 20 মিনিট একটা বৈঠক হয়েছে, দুর্ধর্ষার বৈঠক হয়েছে 2 নেতার, সেটার খবর কিন্তু আমরা কেউ জানতে পারিনি, আর জানতেও পারবো না। সে আমি আগেও বলেছি আপনাদের, ওইখানে কি কথাটা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। তারপরে কিন্তু একটা গুমোট আবহাওয়া বইছে এবং যখন তখন যা খুশি তাই হতে পারে। এই খবরটা আপনাদের আমি আগাম দিয়ে রাখলাম। জানি না আমার খবরের সত্যাসত্য আপনারা কতটা কি ধরবেন না ধরবেন, সবই হচ্ছে ওপরওয়ালার ব্যাপার এবং মোদিজির মাথায় যা ঘুরছে তার উপর নির্ভর করছে। একদিকে সমাধান যাত্রার পথে, আর একদিকে নয়া হুমকি। বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, বিশেষ করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক। এই আলাপটা বারবার আসছে এই জন্য এই সম্পর্কের উপর আমাদের ভাগ্য নিয়ন্ত্রিত, আমাদের ভাগ্য নির্ভরশীল। আপনি যত কথাই বলুন না কেন, বাংলাদেশকে বাদ দিয়ে ভারত নিরাপত্তা পরিকল্পনা বলুন বা যাই করুন না কেন, বাংলাদেশ বাদ দিয়ে ভারতের আলাপ আলোচনায় কোনো দেশের সঙ্গে থাকে না। সেটি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলুন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলুন, যার সাথে আলোচনা হোক না কেন, আলোচনার টেবিলে বাংলাদেশটা খুব গুরুত্বপূর্ণভাবে থাকতো না। বাংলাদেশ যদি এক সাইডে এক কোনায় হতো ভারতের ম্যাপের, তাহলে কিন্তু এটা থাকতো না। বাংলাদেশ ভারতের অন্যতম একটি মাথা ব্যথার কারণ। বাংলাদেশ যদি ভালো না থাকে, বাংলাদেশ যদি অস্থির থাকে, তাহলে ভারতের নিরাপত্তার জন্য যতই আমি নিরাপত্তা বলয় তৈরি করি না কেন, আমি কখনো কখনো বলি যে বাংলাদেশ নিয়ে গুরুত্ব না দিলেও চলে ভারতের। কাঁটাতারের বেড়া দিয়ে তো ঘেরা হয়ে গেছে অলমোস্ট, আর খানিকটা বাকি আছে ঘিরে দেবে। এবং নিরাপত্তার জন্য বিএসএফ এর পেছনে যে খরচটা হয়, সেই খরচটা আর 20% বাড়িয়ে দেবে, সমস্যা নেই। কিন্তু না, তারপরেও একটা যদি শরীরে একটা ঘা বেঁধে থাকে, ক্যান্সার যদি থাকে, ওটাকে আপনি না সারানো পর্যন্ত আপনার সারা শরীরে সেটি ছড়িয়ে যাবার সম্ভাবনা থাকে। আপনি ঘাটাকে যতই 4 দিক দিয়ে সার্জারি করে একটা বর্ডার দিয়ে দিন না কেন, লাভ নেই। এই জন্যই ভারতের উদ্বেগের কারণ বাংলাদেশ। অনেকে বলতে পারেন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে, যে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে কেন, কিভাবে? সবাই তো ইউনুসপন্থী, ইউনুসের সাথেই সবাই কাজ করছে বর্তমান রাজনৈতিক দলগুলো। আবার আওয়ামী লীগের কোনো খবর নেই সেই অর্থে।
হ্যাঁ, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এখনো আশা জায়গা নিয়ে কোনো খবর নেই, কিন্তু আওয়ামী লীগের বিশাল জনসমর্থন আছে। 70% হয়ে গেছে মনে হয় এতদিনে। এদের ব্যর্থতা, ইউনূস সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় আওয়ামী লীগের বিশাল জনসমর্থন ইতিমধ্যে আবারও ফিরে এসছে। কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা, সাংগঠনিক কার্যক্রম নেই। বাংলাদেশ আসলে আওয়ামী লীগের জন্য বাঁচবে না এই মুহূর্তে। বাংলাদেশ ভৌগোলিক অবস্থানগত কারণে, ভূ রাজনৈতিক কারণে, ওই যে বারবার বলি ভারতের পেটের মধ্যে থাকার কারণে বাংলাদেশ হয়তো এই যাত্রায় উতরে যাবে। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক মেরামত হচ্ছে। এই মুহূর্তে মার্কিন প্রতিনিধি দলের ভারতে অবস্থান আছে। ব্যবসা বাণিজ্য বা ট্রেড ডিল নিয়ে যে আলাপ করবে, আলাপটা শুরু করবে আগামীকাল 10 তারিখ থেকে 11-12 তারিখ পর্যন্ত এই আলাপটা হবার সম্ভাবনা আছে এবং বলা হচ্ছে যে এটা অনানুষ্ঠানিক আলাপ এবং এরপরেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। খুব শীঘ্রই এটি হয়ে যাবে, আর হয়তো সময় নেবে না। আর এগুলো বারবার আলাপ আসে। আবার দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া নিরাপত্তা কৌশলপত্রে ভারত নিয়ে অনেক ইতিবাচক ব্যাখ্যা বিশ্লেষণ এসছে। আমরা এগুলো আলাপ করেছি, কিন্তু এই মুহূর্তে আবার আলাপ করতে এলাম কেন? গতকালকে সোমবার ডোনাল্ড ট্রাম্প আবার নয়া একটা হুমকি দিয়েছে ভারতকে, বিশেষ করে কৃষি পণ্য নিয়ে যে শুল্ক বাড়াবে। গতকাল সোমবার এমনটাই আভাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু ভারত থেকে আমদানি করা চালের উপরেই নয়, এর সাথে যুক্ত হয়েছে কানাডা থেকে আমদানি করা সারের উপর শুল্ক চাপাতে পারেন তিনি, এমন কথা বলেছেন। বলা হচ্ছে বিদেশ থেকে কৃষিজ পণ্য আমদানির জন্য আমেরিকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে বারবার অভিযোগ উঠছে সে দেশে। ভিন্ন দেশ থেকে সস্তায় আমদানি করা চালের জন্য আমেরিকার নিজস্ব কৃষিজ পণ্য নিজেদের দেশেই বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। এ নিয়ে সাম্প্রতিক সময়ে বিবিধ অভিযোগের মাঝেই ভারত থেকে চাল আমদানিতে শুল্ক বৃদ্ধির সম্ভাবনা শুরু করলেন ট্রাম্প। আমেরিকার বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন উঠেছে গত কয়েক মাসে। এ বিষয়ে পদক্ষেপের জন্য ট্রাম্প প্রশাসনের ওপর চাপও তৈরি হচ্ছিল। এই পরিস্থিতির কারণে ইতিমধ্যে ভোটারদের একাংশের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে, যা রিপাবলিকান শিবিরকে কিছুটা রাজনৈতিক ঝুঁকিতেও ফেলেছে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন কৃষকদের জন্য কোটি কোটি ডলারের সহায়তার কথা ঘোষণা করেন তিনি। ওই অনুষ্ঠানে আমেরিকার কৃষকদের পরিস্থিতির কথা ফের উঠে আসে। অনেকেই অভিযোগ করেন সস্তায় আমদানির জন্য বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা ক্রমশ কঠিন হয়ে উঠছে। তারা ট্রাম্পকে কড়া পদক্ষেপ করার জন্য চাপ দিতে থাকেন। তার বক্তব্য, ভর্তুকিযুক্ত চাল আমদানির ফলে আমেরিকার বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে ঘরোয়া পণ্যের দাম কমে যাচ্ছে। কোন কোন দেশ থেকে বেশি পরিমাণ চাল আমদানি হয় তা কৃষকদের কাছে জানতে চান ট্রাম্প। স্বাভাবিকভাবে বৈশ্বিক চাল বাজারের সবচেয়ে বড় খেলোয়াড় ভারতের নাম এসেছে। উত্তরে লুইজিয়ানার কেনেডি রাইস মিলের সিইও মেরিল কেনেডি জানান, ভারত, থাইল্যান্ড এবং চীন রয়েছে তালিকার শীর্ষে। এর মধ্যে চীন থেকে আমদানি হওয়া চাল মূল ভূখণ্ডের পরিবর্তে পোর্টো রিকায় যাচ্ছে। ওই চাল কলের কর্তা ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, আমরা বছরের পর বছর ধরে পোর্টো রিকায় চাল পাঠাইনি, আমরা সত্যিই সংগ্রাম করছি। তার দাবি, বর্তমানে যে পরিমাণ আমদানি শুল্ক রয়েছে তাতে বিশেষ কাজ হচ্ছে না, তাই এই শুল্কের হার দ্বিগুণ করার জন্য ট্রাম্পকে অনুরোধ করেন তিনি। অর্থাৎ একটা বিশেষ বৈঠকে বা বিশেষ মিটিংয়ে কৃষক, চালকল মিল মালিকদের সাথে বৈঠক। সেই বৈঠকে কৃষকদের পক্ষ থেকে, চালকল মিল মালিকদের পক্ষ থেকে দাবি উঠেছে। এই দাবি ওঠার প্রেক্ষিতে ট্রাম্প তাদের আশ্বস্ত করেন, ভারত থেকে আমেরিকায় চাল এনে মজুত করার বিষয়টি তিনি দেখবেন। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ওদের ডাম্পিং করা উচিত নয়। আমি এটা শুনেছি, আমি অন্যদের কাছ থেকে এটা শুনেছি, আপনারা এটা করতে পারেন না।
একই রকম ভাবে কানাডা থেকে সার আমদানির পরিস্থিতির দিকেও নজর রাখতে চান তিনি। বস্তুত আমেরিকায় আমদানি করা সারের বেশিরভাগই যায় কানাডা থেকে। ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে আমরা বড় শুল্ক চাপাবো। ভারত এবং কানাডা দুই দেশই বর্তমানে আমেরিকার সঙ্গে নিজেদের বাণিজ্যিক সম্পর্কে স্থিতিশীলতা আনার চেষ্টা করছে। আমি শুরুতেই বলেছিলাম, বা শিরোনামটাই বলেছি, একদিকে সমাধান যাত্রার পথে যাচ্ছে, আরেকদিকে আবার হুমকি। দ্বিপাক্ষিক স্তরে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য দফায় দফায় আলোচনা চলছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এই অবস্থায় ভারত থেকে আমদানি করা চাল নিয়ে ট্রাম্পের নয়া চিন্তা ভাবনা দুই দেশের বাণিজ্য আলোচনাকে আরো মন্থর করে দিতে পারে বলে কেউ কেউ মনে করছেন। এটাও শুরুতেই বললাম যে চলতি সপ্তাহে বাণিজ্য নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল ভারতে ইতিমধ্যে এসে গেছে। সেখানে এই বিষয়ে কোনো আলোচনা হয় কিনা সেদিকে নজর থাকবে, যে চালের বিষয়টাও আলোচনা হয় কিনা। কারণ সাথে সাথে ঘটনা, গতকাল সোমবার বৈঠকে এমন ঘটনা ঘটেছে কৃষক এবং মিলারদের সঙ্গে, এবং এরই মধ্যে আগামীকাল থেকে ভারত যুক্তরাষ্ট্র আলাপ আলোচনা হচ্ছে। যেটি হোক, এটিকে খুব বড় থ্রেট হিসেবে মনে করবার আমার জ্ঞানে মনে হচ্ছে না, কারণ তাৎক্ষণিক একটা সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, সেই বৈঠকে তাদের কথার প্রেক্ষিতে যে ঠিক আছে চালটা আমদানি হচ্ছে, আমদানির কারণে আমাদের চাল বা আমাদের কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে আমরা ওদের শুল্ক বাড়িয়ে দেব। ডোনাল্ড ট্রাম্প তো কথায় কথায় যে কোনো দেশ কোনো কিছু করতে গেলে তার শুল্ক বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধান করতে চান, কিন্তু দীর্ঘমেয়াদে এটি করবেন কিনা, এবং এটি নিয়ে আসলে মাতামাতির কিছু নেই। আজকে এই খবরটা প্রকাশিত হবার পর থেকে দেখছি বাংলাদেশের গণমাধ্যমগুলো বেশ সরব হয়ে গেছে যে ভারতের উপর আবারও চড়াও হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিংবা ডোনাল্ড ট্রাম্প। কিন্তু না, নেপথ্যে কিন্তু ভারতকে একান্তভাবে চাইছে, এবং এই চাওয়াটা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রগে ভারত সফরে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরো বেশি ভারতের প্রতি আকর্ষণীয় করে তুলেছে। একজন মার্কিন সাবেক প্রতিরক্ষা সংক্রান্ত ব্যক্তির একটা সাক্ষাৎকার দেখলাম, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের অযোগ্যতার কারণে ভারত রাশিয়ার সম্পর্ক আরো নিবিড় থেকে নিবিড় হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক। ডোনাল্ড ট্রাম্প যদি ভারতকে এভাবে হাল ছেড়ে দেন, তাহলে রাশিয়ার সাথে সম্পর্ক আছে আরো নিবিড় হবে। কারণ বাণিজ্য যদি সমস্যা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, এই মুহূর্তে ভারত রাশিয়া আমদানি রপ্তানি করে মাত্র $5 বিলিয়ন মতো কাছাকাছি। রাশিয়া মূলত ভারতের একটি আমদানি গন্তব্য, জ্বালানি আমদানি করে। সারা পৃথিবী থেকে যে জ্বালানি আমদানি করে তার 35% জ্বালানি রাশিয়া থেকে আমদানি করে। রাশিয়া যদি সুযোগ দেয়, তাহলে ভারতের একটা রপ্তানি গন্তব্য হতে পারে রাশিয়া। সেই সুযোগগুলা কিছু কিছু ক্ষেত্রে ইতিমধ্যে অবারিত করেছে, যার দরুন ডোনাল্ড ট্রাম্প যদি ভারতকে এভাবে ছেড়ে রাখে, ক্ষতিগ্রস্ত হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। কাজে এই যে নয়া হুমকি, চাল নিয়ে চালবাজি, এগুলো আসলে হবে না। আমরা যেটি আশা করছি যে খুব শীঘ্রই ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হবে। সমাধান যাত্রা একদিকে, আর একদিকে হুমকি। এই হুমকি ধমকি এগুলো আসলে পরিবেশ পরিস্থিতির কারণে ডোনাল্ড ট্রাম্প দিয়ে থাকেন। কথায় কথায় ট্যারিফের হুমকিটা দেন। আবার এটাও সত্য যে ডোনাল্ড ট্রাম্পকে আসলে পাঠ করা খানিকটা কঠিন। পৃথিবীর কঠিনতম রাজনীতিবিদদের একজন। যাই হোক, একদিকে হুমকি, আর একদিকে আলোচনা বা সমাধান। আমরা প্রত্যাশা করছি যে সমাধান যাত্রার পথেই যাচ্ছে বিশ্ব, এবং এই সমাধানটা এই মুহূর্তে সময়ের দাবি। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।